ওকে, সো মেডিকেল টেস্ট দেখার সাথে সাথে আমাদের হু ক্যান অ্যাপ্লাই পর্যন্ত দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে দ্য রাইট ডকুমেন্টস, এখানে কি কি বলা আছে সেটা আমরা দেখবো। তো এখানে নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে কি কি ডকুমেন্টস আমাদের লাগতে পারে, সেই ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে। এখানে লিস্ট দেওয়া আছে এভাবে। সেখানে বলেছে ইউ নিড দিস ডকুমেন্টস টু অ্যাপ্লাই ফর আ স্টাডি পারমিট। এখানে বলেছে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মানে তিনটা জিনিস লাগবে। প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স হচ্ছে যে আপনার কোনো ইউনিভার্সিটি থেকে যে আপনার অফার লেটারটা আসে সেটাকে বলে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স। তো সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে যে আপনাকে যখন একটা অফার লেটার দিবে সেটাই হয়তো বা আপনার প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার যে অফার লেটার দিয়েছে তারপর আপনি অফার অ্যাকসেপ্ট করার পরে তারা আবার একটা অ্যাকসেপ্টেন্স লেটার আপনাকে দিতে পারে, সেক্ষেত্রে ওটা হবে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স। তো সেটা যখন নাকি আপনি কোনো অফার লেটার পাবেন তখন ওখানে ইনস্ট্রাকশন দেখেই হয়তো বা বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, এটার জন্য পাসপোর্ট, এনআইডি এগুলো লাগতে পারে। দেন প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হচ্ছে যে আপনি যেখানে যাবেন যে আপনি আপনার টিউশন ফিটা বেয়ার করতে পারবেন কিনা, তারপরে আপনি ওখানে লিভিং কস্ট বেয়ার করতে পারবেন কিনা, তারপরে আপনার ওখান থেকে আপনার দেশে ফেরার জন্য যে টিকিটের কস্ট থাকবে সেটা আপনি বেয়ার করতে পারবেন কিনা। এবং এটা শুধুমাত্র যে আপনার জন্য তা না, আপনি যদি কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে যান তাহলে সেই ফ্যামিলি মেম্বার ইনক্লুডেড হবে, সেটা আপনি করতে পারবেন কিনা ওটা সম্পর্কে এখানে বলা আছে। এরপরে বলা আছে ইউ মে অলসো নিড, এবং এরপরে আপনার আরো কিছু লাগতে পারে, সেটা হচ্ছে যে লেটার অফ এক্সপ্লেনেশন, তারপরে কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট। এটা হচ্ছে যে যে কোনো কিউবেকের যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার সময় আপনার এই কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট এটা লাগবেই। কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট ছাড়া আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি কিউবেকের কোনো ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান। ঠিক আছে, তারপর রয়েছে কাস্টোডিয়ান ডিক্লারেশন, এটা মাইনরসদের জন্য শুধুমাত্র, অথবা আদার ডকুমেন্টস ইফ উই রিকোয়েস্ট ডকুমেন্টস ফ্রম ইউ ফর অ্যান অ্যাপ্লিকেশন ইন প্রগ্রেস। মানে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও তারা আপনার কাছে কিছু এডিশনাল ডকুমেন্টস যেতে পারে, সেক্ষেত্রে তখন সেগুলো প্রোভাইড করে দিতে হবে। তো এগুলো সম্পর্কে আমরা এখন আস্তে আস্তে দেখবো। তো প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স এটা কি বলছে আমরা একটু দেখি। ইউর স্কুল মাস্ট সেন্ড ইউ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইনক্লুডিং দি অরিজিনাল ইলেকট্রনিক কপি অফ ইউর লেটার উইথ ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা আমি যা বললাম সেটাই এখানে দেওয়া হয়েছে। দেন এখানে রয়েছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড প্রিরিকুইজিট কোর্সেস। তো এটা কি জিনিস আমরা একটু দেখি। এখানে বলেছে যে ইফ ইউ বিন conditionally accepted, this means you need to take prerequisite courses. For example, this might be English as a second language or French as a second language courses. You must complete this before you can start your main study program. তো অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে আপনার যদি আইএলটিএস স্কোর যদি ঠিকমতো মানে তাদের রেঞ্জের মধ্যে না থাকে, তাও হয়তো বা অনেক ক্ষেত্রে আপনাকে তারা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তারা বলবে যে আপনাকে তাদের ওখানে গিয়ে একটা ইংলিশের কোর্স করতে হবে। তার মানে এটা আপনার মেইন স্টাডিজের একটা পার্ট না, আপনি যে প্রোগ্রামে এনরোল করতে চাচ্ছেন সে প্রোগ্রামের একটা পার্ট না, এটা একটা এডিশনাল পার্ট। সো প্রথমে আপনার আগে ওই এডিশনাল পার্টটা আগে শেষ করতে হবে, এরপরে আপনি আপনার মেইন স্টাডি প্রোগ্রামের দিকে যেতে পারবেন। ঠিক আছে, বলছে ইফ দিস ইজ দ্য কেস, যদি এটা হয়ে থাকে, will only issue your study permit for the length of those courses plus 1 year. Once you are accepted into your main program, you will need to apply for a new study permit to extend your stay as a student. তো এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি এরকম হয়ে থাকে যে যেটা আমি বললাম যে আপনার হয়তো কোনো প্রিরিকুইজিট কোর্স করতে হবে, যেহেতু আপনার আইএলটিএস স্কোরটা কম থেকে থাকে এবং তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ না করে, তারা যদি বলে যে এখানে এসে আপনাকে আবার ইংলিশের কোর্স করতে হবে, সেক্ষেত্রে তারা আপনার স্টাডি পারমিট শুধুমাত্র ওই ইংলিশ কোর্সের ডিউরেশন ওটার সাথে 1 বছর বাড়িয়ে তারা ওই ডিউরেশনের জন্য দিবে। এটা আপনার যে ইনিশিয়াল প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই প্রোগ্রামের স্টাডি পারমিট হবে না। তো আপনার ওই কোর্সটা শেষ করা হলে তারা যদি আপনার স্কোর দেখে মনে করে যে হ্যাঁ ঠিক আছে, সে আমাদের প্রোগ্রাম এখন জয়েন করার জন্য রেডি আছে, সেই ক্ষেত্রে ওই প্রোগ্রামের জন্য তখন আপনাকে নতুন করে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে রয়েছে exceptions. If you're the family member of someone who has a study permit or work permit application that's been approved in writing before you come to Canada, you don't need a letter of acceptance. তার মানে আপনার যদি এরকম কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে যে নাকি অলরেডি স্টাডি পারমিট পেয়ে গিয়েছে অথবা ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছে এবং আপনি তার ফ্যামিলি মেম্বার হিসেবে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো লেটার অফ অ্যাকসেপ্টেন্সের দরকার নেই, কারণ আপনি তাদের সাথে ফ্যামিলি বন্ডটা দেখিয়ে যেতে পারবেন। ওকে, এখন আমরা দেখবো যে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে প্রুফ অফ আইডেন্টিটি বলতে তারা কি বোঝাচ্ছে, এখানে বলছে when applying for your study permit, you and each family member who comes with you to Canada must have, মানে আপনি যদি একা যান সেক্ষেত্রে আপনার এগুলো লাগবে, আপনি যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে আপনার সাথে নিয়ে যান অ্যাজ আ ফ্যামিলি তাহলে তাদেরও সেই জিনিসগুলো লাগবে। এখানে আমরা দেখি যে কি কি লাগবে। ভ্যালিড পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট অথবা ট্রাভেল ডকুমেন্ট লাগবে। অনলাইন অ্যাপ্লিকেন্টস আছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেন্টসের জন্য আপলোড কপি অফ দি ইনফরমেশন পেজ অফ ইউর পাসপোর্ট when you apply online, মানে আপনার পাসপোর্টের মধ্যে একটা ইনফরমেশন পেজ থাকে যেখানে আপনার নাম, তারপরে
আপনার ছবি এবং আলাদা অন্যান্য যে ইনফরমেশন রয়েছে আপনার সম্পর্কে, সেই ইনফরমেশনের যে একটা পেজ থাকে, সেই পেজের একটা ছবি আপনাদেরকে আপলোড করতে হবে যখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা। ইফ ইউ আর অ্যাপ্রুভড ইউ মাস্ট দেন সেন্ড আস ইউর অরিজিনাল পাসপোর্ট। সো এটা যদি অ্যাপ্রুভড হয়ে যায় তখন অরিজিনাল পাসপোর্টটা পাঠাতে হবে। সিটিজেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ সাম অপশনস অন দি আইডেন্টিফিকেশন ডকুমেন্টস দে ক্যান ক্যারি। তো এখানে আমি আর ডিপে যাইনি এবং যাচ্ছিও না, যেহেতু আমি বাংলায় এটা বানাচ্ছি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এখানে ইউএস এর কেউ এটা এভাবে দেখবে। দেন 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোস, আপনার 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দ্য নেম অ্যান্ড ডেট অফ বার্থ অফ দি পারসন শুড বি রিটেন অন দ্য ব্যাক অফ ইচ ফটো। আচ্ছা, এটা আমরা বুঝলাম যে নাম এবং আপনার বার্থ ডেটটাও লেখা থাকতে হবে আপনার দুই পাসপোর্ট সাইজের ফটোর পিছনে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি যদি আপফ্রন্ট মেডিকেল টেস্টটা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলরেডি, এবং আপনার ডাক্তার যদি যে তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম থাকে সেটা যদি ইউজ না করে থাকে, অথবা ডাক্তার যদি ইউজ করেও থাকে, আপনি যদি প্রিকশন হিসেবে আপনার আপফ্রন্ট মেডিকেল টেস্টের জন্য যদি পাসপোর্ট সাইজের ছবি তুলে নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেটা এখানেও কাজে লাগবে। তো এখানে আরেকটা পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি যে আপফ্রন্ট মেডিকেল টেস্টটা কেন বেটার সেটার জন্য। ওকে, দেন আমরা এখানে লিখবো, এখানে আছে যে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আপনার যে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা কি হতে হবে? ইউ মাস্ট প্রুভ দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার্স হু কাম উইথ ইউ হোয়াইল ইউ আর ইন কানাডা। মানে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি নিজেকে সাপোর্ট করতে পারবেন ফাইন্যান্সিয়ালি, এবং আপনার যে ফ্যামিলি মেম্বার যদি আপনার সাথে যেয়ে থাকে তাহলে সেই ফ্যামিলি মেম্বারদের বা ফ্যামিলি মেম্বারকেও আপনি সাপোর্ট করতে পারবেন। আচ্ছা, ইউ ক্যান প্রুভ ইউর ফান্ডস উইথ, কি কি মাধ্যমে আপনি এই ফান্ডগুলো প্রুভ করতে পারবেন? প্রুফ অফ আ কানাডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর নেম ইফ ইউ হ্যাভ ট্রান্সফার্ড মানি টু কানাডা, a guaranteed investment certificate GIC from a participating Canadian financial institution, তারপরে proof of a student or education loan from a bank, your bank statements for the past 4 months, তারপরে a bank draft that can be converted to Canadian dollars, proof you pay tuition and housing fees, তারপরে a letter from the person or school giving you money, or proof of funding paid from within Canada if you have a scholarship or are in a Canadian funded educational program. তো proof of financial support এর মধ্যে এই পয়েন্টগুলো রয়েছে। এন্ড এখানে যে পয়েন্টটা রয়েছে ইউর ব্যাংক স্টেটমেন্টস ফর দ্য পাস্ট 4 months, তো এটা অনেক সময় হয় যে মানুষ যখন নাকি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করে বা অফার লেটারটা পেয়ে যায়, সেক্ষেত্রে তারা মনে করে যে আমি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবো, তার কিছুদিন আগে আমি হয়তো কোনোভাবে ম্যানেজ করে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি ফান্ডটা শো করবো। তো এটা থেকে বেটার হবে যে আপনি এখানে তারা বলেছে যে অ্যাটলিস্ট 4 মাস আগে থেকে, আপনি কালকে অ্যাপ্লাই করবেন, তো আপনি আজকে আপনার ব্যাংকে কোনোভাবে এতগুলো টাকা একসাথে ওখানে ইনপুট দিলেন, তো সেক্ষেত্রে এটা হয়তো তারা নাও মেনে নিতে পারে। তাদেরকে দেখতে হবে যে না, টাকাটা আসলেই আপনার, আপনি অন্য কোথাও থেকে নিয়ে জাস্ট এখন দেখিয়ে যে আপনার কাছে অ্যামাউন্ট আছে, স্টাডি পারমিটটা নিয়ে নিতে চাচ্ছেন, এরকম যাতে না দেখায়, সে কারণে কিছু সময় আগে থেকে আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা থেকে থাকে সেক্ষেত্রে এটা বেটার। আচ্ছা, তারপর এখানে বলেছে মিনিমাম ফান্ডস নিডেড টু সাপোর্ট ইউরসেলফ অ্যাজ আ স্টুডেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হু কাম উইথ ইউ। তার মানে যেখানে বলেছে যে আপনার ফান্ড দেখাতে হবে যে আপনি আপনাকে সাপোর্ট করতে পারেন কিনা এবং আপনার ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করতে পারেন কিনা, ওটার জন্য আপনার মিনিমাম কতটুকু ফান্ড দেখাতে হবে সেটাও এখানে বলে দিয়েছে। এটা হচ্ছে আউটসাইড কিউবেকের জন্য বলেছে যে ইউ দ্য স্টুডেন্টের জন্য দেখাতে হবে 10,000 কানাডিয়ান ডলার, এটা হচ্ছে পার ইয়ারলি, এই যে অ্যামাউন্ট অফ ফান্ডস রিকোয়ার্ড পার ইয়ার। আর এখানে দেওয়া হয়েছে অ্যামাউন্ট অফ ফান্ডস রিকোয়ার্ড পার মান্থ, এটা পার মান্থলি দেখাতে হবে, এটা হচ্ছে পার ইয়ারলি দেখাতে হবে। দেন আপনার প্রথম ফ্যামিলি মেম্বার যাকে আপনি আপনার সাথে নিয়ে যেতে চাচ্ছেন আপনার স্টাডি পারমিট ইউজ করে, তার জন্য আপনি দেখাতে হবে মাত্র 4,000 কানাডিয়ান ডলার্স। আর এভরি অ্যাডিশনাল অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার, মানে আপনার প্রথম ফ্যামিলি মেম্বারের পরে যতজন ফ্যামিলি মেম্বার আপনি নিয়ে যাবেন সবার জন্য দেখাতে হবে ইয়ারলি 3,000 কানাডিয়ান ডলার্স। এখানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমি নিজে যে যাচ্ছি, আমার টিউশন ফি, থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে হয়তো আমার 30, 40, 50,000 কানাডিয়ান ডলার্স দেখাতে হবে। তো আমি যদি আমার ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে যেতে চাই, অথবা আমি যদি আমার মাল্টিপল ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে চাই, তাহলে আমাকে সিমিলার অ্যামাউন্ট দেখাতে হবে, এরকম কোনো কিছুই না। আপনার টিউশন ফি তো শুধুমাত্র আপনার ফ্যামিলি মেম্বারের তো আর টিউশন ফি লাগবে না, অ্যান্ড আপনার টিউশন ফির সাথে এটাও কভার হয়ে যাবে যেহেতু আপনি ওখানে একবারে দেখাচ্ছেন। বাট আপনার ফ্যামিলি মেম্বারদেরকে যদি আপনি নিতে চান, তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য দেখুন প্রথম একজনকে নেওয়ার জন্য শুধুমাত্র 4,000 কানাডিয়ান ডলার দেখাতে হবে। ঠিক আছে, আপনার ওই 50,000, 60,000, 40,000, 30,000 এত কানাডিয়ান ডলার আপনার দেখাতে হবে না, আপনার শুধুমাত্র 4,000 কানাডিয়ান ডলার দেখাতে হবে। এরপরে অ্যাডিশনাল যতগুলো ফ্যামিলি মেম্বার নেবেন সবার জন্য মাত্র 3,000 কানাডিয়ান ডলার দেখাতে হবে। অ্যান্ড এটা যে বলছি এটা হচ্ছে কিসের জন্য? আউটসাইড কিউবেকের জন্য। তাহলে কিউবেকের ভিতরে একটু ডিফারেন্স আছে। তো আমরা এখানে এক্সাম্পলটা দেখি, আমরা এক্সাম্পল দিয়েও এখানে ইজিলি বোঝানোর চেষ্টা করেছে। ইফ ইউ অ্যান্ড 2 ফ্যামিলি মেম্বার্স ওয়ান্ট টু কাম টু আ প্রভিন্স আদার দেন কিউবেক ফর আ ইয়ার, ইউ উইল নিড লিভিং এক্সপেন্সেস ফর দ্য স্টুডেন্ট 10,000,
ফর দ্য ফার্স্ট ফ্যামিলি মেম্বার 4,000, লিভিং এক্সপেন্সেস 3,000 ফর দ্য সেকেন্ড ফ্যামিলি মেম্বার। মানে আপনারা 3 জন যাচ্ছেন, আপনি এজ স্টুডেন্ট যাচ্ছেন, তারপরে আপনার ফার্স্ট ফ্যামিলি মেম্বার ধরে নেন যে সাপোজ আপনার স্পাউস যাচ্ছে, সেকেন্ড ফ্যামিলি মেম্বার সাপোজ ধরে নেন যে আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, মানে একজন সন্তান যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা 3 জন যাচ্ছেন। 3 জন যদি যেয়ে থাকেন তাহলে টোটাল দেখাতে হবে 17,000 CAD, কানাডিয়ান ডলার্স। আচ্ছা, এরপরে বলা হয়েছে এখানে কিউবেকের জন্য। এবারে দেখানো হয়েছে এখানে কিউবেকের জন্য এখানে বলা হয়েছে পিপল কামিং টু কানাডা, এখানে 1 পার্সন আন্ডার দ্য এজ অফ 18, এখানে একজন যদি এজ 18 এর কম হয়ে থাকে সেক্ষেত্রে পার ইয়ারলি ফান্ড এখানে, পার মান্থলি ফান্ড এখানে দেখানো হয়েছে 6,569, and then 1 person aged 18 or over যদি হয়ে থাকে তাহলে কত দেখাতে হবে। 2 people aged 18 or over এখানে কত সেটা দেখাতে হবে। 2 people aged 18 over and 1 person under the age of 18 তাহলে কত দেখাতে হবে। then 2 people aged 18 or over and 2 people under the age of 18 কত দেখাতে হবে, এই এতটুকু। এরপর এখানে বলেছে if your country uses foreign exchange controls you must prove that you will be allowed to export funds for all of your expenses। সেখানে বলেছে if your country uses foreign exchange controls you must prove that you will be allowed to export funds for all of your expenses। আচ্ছা, তার মানে আপনার দেশ যদি ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল ইউজ করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এটা প্রমাণ দেখাতে হবে যে আপনার কান্ট্রি আপনাকে এই ফান্ডগুলো আপনার দেশ থেকে কানাডাতে এক্সপোর্ট করতে দিবে। আচ্ছা, তারপরে লেটার অফ এক্সপ্লেনেশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দিস লেটার হেল্পস দ্য ভিসা অফিসার টু আন্ডারস্ট্যান্ড ইউ অ্যান্ড ইউর গোল। ইট এক্সপ্লেইনস why you want to study in Canada and that you understand your responsibilities as a student. You should include this letter if you decide to apply for a study permit, even if you don't have to get a study permit for your program. তো এখানেই আসলে কান্ট্রি টায়ার বিষয়টা আসে যে why you want to study in Canada, আপনি কানাডাতে কেন পড়তে চান। তখন আপনাকে ভিসা অফিসারকে আসলে এই লেটারের মধ্যে বুঝাতে হবে যে আপনি পড়তে যেতে চাচ্ছেন শুধুমাত্র আপনার স্টাডি পারপাসে, অথবা আপনি একটা জব করেন এখন দেশের মধ্যে, এই জব করার সময় আপনি দেখেছেন যে আপনার আরো স্কিল দরকার রয়েছে, যে স্কিলটা আপনি হয়তো আপনার দেশে অ্যাচিভ করতে পারছেন না, সেই জন্য আপনি কানাডাতে যাচ্ছেন পড়তে, যাতে আপনি আপনার জবে আপনি আরো স্কিলফুল ভাবে জবটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি ওই কারণে পড়তে যাচ্ছি, তার মানে আমার পড়া শেষে আমি ফেরত আসবো। তো ফেরত আসার জন্য আমাদেরকে কিছু কান্ট্রিটাই দেখাতে হবে। কান্ট্রিটাই বলতে বুঝাচ্ছি হচ্ছে যে দেশের সাথে কিছু টান, যে আমার সবকিছু দেশে আছে, আমি এটা ছেড়ে কিভাবে থাকবো, অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। আচ্ছা, আর এরপর আপনাকে ওই লেটার এটাও বোঝাতে হবে যে দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ আ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট হিসেবে আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে সেটা আপনি যে বুঝতে পারছেন সেটাও আপনাকে একটু বুঝিয়ে দেখাতে হবে। তারপরে রয়েছে কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, এটা নিয়ে আমরা একটু পরে দেখব, কারণ এটা হচ্ছে শুধুমাত্র কিউবেকের জন্য। তারপরে এখানে হচ্ছে কাস্টোডিয়ান ডিক্লারেশন, এটা হচ্ছে মাইনর চাইল্ডের জন্য। তারপরে এখানে আদার ডকুমেন্টস কি কি লাগতে পারে সেটা আমরা দেখি, যে চেক দ্য ভিসা অফিস ইনস্ট্রাকশনস ফর ইউর কান্ট্রি অর রিজিয়ন ফর লোকাল রিকোয়ারমেন্টস। তো লোকাল রিকোয়ারমেন্টস আপনার কি কি রয়েছে সেটা আপনি এখানে ভিসা ইনস্ট্রাকশনস দেখতে পারবেন। তো আমরা এখানে চলে যাই। আচ্ছা, এখানে চলে আসলাম। নিউ অ্যাপ্লিকেন্টস আর স্ট্রংলি এনকারেজড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাট দিস টাইম। ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর আ ভিজিটর ভিসা, স্টাডি পারমিট অর ওয়ার্ক পারমিট, অ্যাপ্লাই অনলাইন ফর আ ভিজিটর ভিসা। ওকে, এখানে বলেছে অ্যাপ্লাই অনলাইন ফর আ স্টাডি পারমিট অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন ফর আ ওয়ার্ক পারমিট। আচ্ছা, এখানে বলছে টু অ্যাপ্লাই ফর আ স্টাডি পারমিট ইউ ক্যান অ্যাপ্লাই অনলাইন, ইউ মাস্ট হ্যাভ access to a scanner or camera to create electronic copies of your documents to upload। মানে আপনার তো একটা স্ক্যানার অবশ্যই লাগবে, যেহেতু আপনার কাগজের ডকুমেন্টগুলোকে আপনি ইলেকট্রনিক ডকুমেন্টে ট্রান্সফার করবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আইডি গুলো আপনার আপলোড করতে হবে। অ্যান্ড আ ভ্যালিড ক্রেডিট কার্ড টু পে উইথ, মানে আপনাকে এখানে কিছু ফি দিতে হবে, যে আপনি যখন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার জন্য কিছু একটা চার্জ রয়েছে, সেই চার্জটা আপনার পে করার জন্য আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, যেটাতে আপনার ফরেন কারেন্সি এর অপশনটা আছে। ঠিক আছে। তো এরপর আমরা এখানে লিখি অ্যাপ্লাই অন পেপার। এখানে অ্যাপ্লাই অন পেপার, আপনি পেপারে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা। আচ্ছা, এখন এই যে সিলেক্ট কান্ট্রি ও টেরিটরি, এখানে সিলেক্ট করলে আপনার কি কি লাগবে সেটা এখানে বলে দিবে, যে জন্য আমরা এখানে এসেছিলাম। গেট ডকুমেন্টস দেখি। ওকে, আচ্ছা, দিস অ্যাপ্লিকেশন প্যাকেজ ইজ ফর অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশে, যে আপনার কি কি লাগবে, ডকুমেন্ট চেকলিস্ট, স্টাডি পারমিট, এটা একটা লাগবে। তারপরে ভিসা অফিস ইনস্ট্রাকশনস এখানে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর আ স্টাডি পারমিট মেড আউটসাইড অফ কানাডা, ফ্যামিলি ইনফরমেশন ফর্ম এখানে একটা। তারপরে এখানে আরো কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলা আমরা একে একে করে এরপরে আস্তে আস্তে দেখব। তো আপাতত এখন আমরা ব্যাকে যাই। আচ্ছা, এখানে যেটা বলছে চেক দ্য ভিসা অফিস ইনস্ট্রাকশনস ফর ইউর কান্ট্রি অর রিজিয়ন ফর লোকাল রিকোয়ারমেন্টস। তো লোকাল রিকোয়ারমেন্টস কি কি রয়েছে ওটা দেখে ওখান থেকে ওই ডকুমেন্টসগুলো আমাদেরকে নিতে হবে, এবং নিয়ে আমাদের বুঝতে হবে যেগুলো আমাদের ফিল করা দরকার কি দরকার না। আচ্ছা, এরপর বলেছে ইফ ইউ আর্ন কারেন্টলি ইন ইউর হোম কান্ট্রি ইউ মে হ্যাভ টু প্রুভ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস ইন দ্য কান্ট্রি ইউ অ্যাপ্লাই ফ্রম।
If the government that issued your passport or travel document needs you to have a re-entry permit, you must get one before you apply for a Canadian visa. You may also need other documents. If we request documents from you for an application in progress, we'll contact you to request supporting documents. যেটা বলেছিলাম যে তারা যদি আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কোনো এডিশনাল ডকুমেন্টস লাগে তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে। This will happen in the next few months. আপনি অ্যাপ্লাই করার কিছু মাসের মধ্যে হয়ে যাবে। You will have 30 days from the date we contact you to submit the information. মানে তারা আপনার কাছে যখন ইনফরমেশনটা চাবে যে এই ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে তার থেকে ঠিক 30 দিন সময় থাকবে আপনার হাতে সেই ডকুমেন্টটা সাবমিট করার জন্য। Start collecting your documents. Do this before we contact you. If it can take time to get certain documents, check the last email we sent you to confirm that you need to submit. Don't travel to another country, city to get the supporting documents. We will consider extending your deadline if you have reasonable explanation that shows you are affected by COVID-19. আচ্ছা, এগুলো সবই সেলফ এক্সপ্লেনেটরি। এখানে যেটা সেটা হচ্ছে যে চেক দ্য ভিসা অফিস ইনস্ট্রাকশনস ফর ইউর কান্ট্রি রিজন ফর লোকাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, এখানে হচ্ছে লোকাল রিকোয়ারমেন্টস। এখানে যে বলেছে okay, start collecting your documents. You'll have to register. This will happen in the next one. Request supporting documents. আচ্ছা, তো এখানে সাপোর্টিং ডকুমেন্টস যদি তারা চায় যে সাপোর্টিং ডকুমেন্টস তারা চাবে সেটা 30 দিনের মধ্যে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যখন তারা চাবে তখনই আমাদের ডকুমেন্টসটা কালেক্ট করা শুরু করে দিতে হবে। আর তারা বলছে ডু দিস বিফোর উই কন্ট্যাক্ট ইউ, ইট ক্যান টেক টাইম টু গেট সার্টেন ডকুমেন্টস। তাহলে আপনার আসলে জানতে হবে যে কী ডকুমেন্ট তারা চেতে পারে, রাইট? কারণ আপনার একটা ডকুমেন্টগুলো কালেক্ট করতে সময় লেগে যেতে পারে এবং আপনার হাতে সময় আছে মাত্র 30 দিন সেটা সাবমিট করার জন্য। সেক্ষেত্রে তারা এখানে বলে দিয়েছে যে আপনাকে তারা যোগাযোগ করার আগে থেকে আপনার রেডি থাকতে যে কী কী ডকুমেন্টস আপনার লাগতে পারে। সেই ক্ষেত্রেই তারা এখানে আপনাকে সাপোর্টও প্রোভাইড করে দিয়েছে যে আপনার কান্ট্রি অথবা রিজিয়ন ওয়াইজ কী কী লোকাল রিকোয়ারমেন্টস থাকতে পারে যেটা পরবর্তীতে অ্যাডিশনাল হিসেবে দরকার পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে বলছে ফাইন্ড আউট হোয়াট টু ডু ইফ ইউ স্টিল হ্যাভ ডকুমেন্টস টু প্রোভাইড ফর ইউর অ্যাপ্লিকেশন। ওকে, এটা আমরা একটু দেখি। COVID-19 update, applicants should start collecting supporting information as IRCC resumes processing of applications in process. ওকে, আচ্ছা, আমার মনে হয় আমরা এখন এই পর্যন্ত এখানে রাখি, দেন নেক্সট ডে আমরা একে একে করে দেখা শুরু করবো। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিউবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, এটা আমরা দেখবো। এখান থেকে যাওয়ার পরে আমরা আবার এখানে আসবো, সে ভিসা অফিস ইনস্ট্রাকশনস দেখবো, আদার ডকুমেন্টসের মধ্যে তারপরে ফাইন্ড আউটের লিঙ্ক যেটা আছে সেটা আমরা আবার দেখবো। আচ্ছা, তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।